সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বললেন? অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা বলে যারা পরিচিত, যাদের পরিচয় সরকারি কিংস পার্টি, তাদেরকে তিনি বললেন শিশু বা অপরিপক্ক, যাদের কথা ছাড়া যমুনার দপ্তরের গাছের পাতাও নড়ে না, যাদের কথায় সরকার উপদেষ্টারা ওঠে আর বসে, তাদেরকে বললেন নাবালক। তার মানে কি সেনাপ্রধান বুঝিয়ে দিতে চাইলেন অন্তর্বর্তী সরকারও নাবালক দিয়ে পরিচালিত হচ্ছে? কেননা সরকারেরও যে সেই শিশুতোষদের দুইজন আছেন। সেনা সদস্যদের মেধা বা ঘিলু নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, কিংবা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কে যারা গুড়িয়ে দিতে চেয়েছেন, তাদের সন্তান তুল্য বলে সেনাপ্রধান ক্ষমা করে দিতে চেয়েছেন, কিন্তু তাদের কথায় যে সরকার ওঠে আর বসে, তাদের কি হবে? সেনা সদরের অফিসার্স অ্যাড্রেসে দেওয়া সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এমন প্রশ্ন জনমনে, বিশেষ করে সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় ঘুরছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর থেকে সেনাবাহিনীকে অদৃশ্য শত্রু বানিয়ে নিয়মিত বিরোধীতে তাদের বিরুদ্ধে লড়াই করছেন এনসিপির নেতারা। তাদের পেছনে দীর্ঘদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মদদের বিষয়টিও ছিল স্পষ্ট। সরকারের থেকেও উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদকে সরাসরি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। উপদেষ্টা আসিফ এমনও বলেছিলেন, সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিয়েছেন। সরকারের থেকেও এ ধরনের লাগাম ছাড়া কথা বলে গত 1 বছরে সেনাবাহিনীকে অনেকটা প্রতিপক্ষে পরিণত করার চেষ্টা দেখা গেছে। তাদের সঙ্গে যোগ দিয়ে পালে হাওয়া দিচ্ছেন কিংস পার্টির নেতারা। তবে গত 1 বছরে সংযত ভঙ্গিতে পরিস্থিতি মোকাবেলা করতে দেখা গেছে সেনাবাহিনীকে। বিভিন্ন সময় উস্কানির পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি, এ নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে দেখা গেছে সেনাবাহিনীকে। সারা দেশে কিংস পার্টি সহ সরকারের মিত্রদের মবের তাণ্ডব ঠেকাতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তৈরি হয় প্রশ্ন। তবে একবার মনে হয়েছিল মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কড়া বক্তব্য দিয়েছিলেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে গত 25শে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে তিনি মবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবাইকে সতর্ক করে বলেন, যদি এ ধরনের আচরণ অব্যাহত থাকে তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। আমি সতর্ক করে দিচ্ছি, পরে যদি বলা হয় যে আমি সতর্ক করিনি, তখন সেটা সহ্য করা হবে না। সেনাবাহিনীর উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে জানি না। 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তবে সেনাপ্রধানের এই হুঁশিয়ারি সরকারের মিত্ররা গায়ে মাখেনি, নিজেদের মতো করে চালাতে থাকেন অরাজকতা। উল্টো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেন, বানাতে চেয়েছিলেন জাতীয় ভিলেন। আবার সরকারি কিংস পার্টির নেতাদের সীমাহীন স্বেচ্ছাচারে বাংলাদেশ এরই মধ্যে পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জুলাই আন্দোলনের মূল নেতৃত্বেও বিপুল সম্ভাবনার কথা শোনালেও 1 বছরের মধ্যে তাদের প্রতি জনসমর্থন এখন একদম তলানিতে। যাদের ঘিরে সারা দেশে গণজোয়ার বয়ে যাওয়ার কথা ছিল, তারা গত জুলাইয়ে সারা দেশে পদযাত্রা করেছে সেনা পাহারায়। তারপরেও গোপালগঞ্জে পড়তে হয়েছে তীব্র প্রতিবাদের মুখে। শেষ পর্যন্ত গুলিতে প্রাণ হারান গোপালগঞ্জের সাধারণ 5 জন মানুষ। অবস্থা বেগতিক দেখে সেনা এপিসিতে করে সুরসুর করে শহর ছাড়তে বাধ্য হন কিংস পার্টির শীর্ষ নেতারা। সেই নেতারাই যারা সেনাবাহিনীকে জাতীয় ভিলেন বানাতে চেয়েছিলেন, তারাই। দর্শক, গোপালগঞ্জ থেকে এপিসিতে লজ্জাজনক উদ্ধারের পর কক্সবাজার, চট্টগ্রামের মতো বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর কড়া পাহারায় পদযাত্রা করে এনসিপি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা চললেও দলটির শীর্ষ নেতারা ছিলেন নিরুত্তাপ। তবে তাদের সুর বদলে যেতে খুব বেশি সময় লাগেনি। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এনসিপির শীর্ষ 5 নেতার কক্সবাজার ভ্রমণে যাওয়ার তথ্য ফাঁস এবং গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রকাশ পাওয়ায় নতুন করে তেরে বেগুনে জ্বলে ওঠেন কিংস পার্টির নেতারা। এর পেছনে সেনাবাহিনীর ভূমিকাকে দায়ী মনে করছেন তারা। সাগর পার থেকে ফেরার ঠিক 1 সপ্তাহের মাথায় প্রকাশ ঘটে ক্ষোভের। রাজধানীতে 12ই আগস্ট এনসিপি যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে একাধিক নেতার কণ্ঠে ছিল তীব্র বিষোদগার।
অনুষ্ঠানে ডিজিএফআই কে পুনর্গঠনের দাবি তোলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মাত্র 1 মাস আগে সেনা এপিসিতে চড়ে হাসনাতের গোপালগঞ্জ ছাড়ার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছিল, অথচ 12 আগস্ট তিনি হুঙ্কার ছাড়েন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে। বলেন, ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ডিজিএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই বলেও অভিযোগ করেন সেনাবাহিনীর কৃপাধন্য হাসনাত। বলেন, প্রয়োজনে প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। এর 4 দিন পর আর এক বোমা ফাটান এনসিপির আর এক আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি, বাংলাদেশের সেনাবাহিনী সংবিধান বা রাষ্ট্রের কিছুই বোঝে না, তাদের ঘিলু আছে কি না এমন সন্দেহ প্রকাশ করেন পাটোয়ারি। বলেন, তারা মেধাহীনতার কারণে অস্ত্র চালাতেও পারে না। দর্শক, এর আগে শহীদ মিনারে 3রা আগস্ট এনসিপির প্রধান নাহিদ ইসলামও কাঠগড়ায় দাঁড় করান সেনাবাহিনীকে। দাবি করেন, 1 বছরে তারা সেনাবাহিনীকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেনি। প্রশ্ন হলো, জনসমর্থন তলানিতে থাকা কিংস পার্টি কোন ক্ষমতার জায়গা থেকে দেশের জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীকে এভাবে বিতর্কিত করছে? যারা নিজেরাই দিনের পর দিন সেনা পাহারায় দেশে ঘুরছে, তাদের মুখে নতুন করে কেন এমন বৈরী সুর? অথচ আগস্টে এসে সেনাবাহিনীর প্রতি বিরূপ এনসিপি আগের মাসেও ছিল বেশ কৃতজ্ঞ। এমনকি দলটির অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে ফেসবুকে পোস্ট দিয়ে সেনাপ্রধানের গুণগান গাইতেও দেখা গেছে। প্রশ্ন হলো, এর কয়েকদিনের মধ্যে কি এমন ঘটলো যে কারণে এনসিপির চক্ষুশূল হয়ে উঠল সেনাবাহিনী? নিজেদের নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং অপরাধের তথ্য ফাঁস হওয়ার দায় কেন তারা চাপাতে চাইছে সেনাবাহিনীর উপর? সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, সেনাবাহিনী নিয়ে একের পর এক কটু মন্তব্য, এমনকি সেনা সদস্যদের মেধা নিয়ে বাজে মন্তব্য করায় সেনা সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেক সেনা সদস্য মনে করেন, সরকারি কিংস পার্টি হয়েও তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যে ভাষায় বিষোদ্গার ছড়াচ্ছে সেটি দেশের সবচেয়ে সুশৃঙ্খল বাহিনীর ইমেজকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। 19 আগস্ট সেনা সদরের দরবার হলে নিয়মিত অফিসার্স অ্যাড্রেসের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে সেনা কর্মকর্তারা বিষয়টি তুলে ধরেন। মূলত সেনা কর্মকর্তারা বাহিনীর সুনাম রক্ষার্থে এর প্রতিকার চান। উত্তরে অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীকে শান্ত রাখার চেষ্টাই করেছেন। সরকারি কিংস পার্টিকে দেশের সাধারণ মানুষ যেমন পাত্তা দিচ্ছে না, সেনাপ্রধানও তেমনটা গুরুত্ব দিতে চান না। ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তার বক্তব্য স্পষ্ট, এনসিপি নেতাদের বক্তব্য গায়ে মাখছেন না তিনি। বলেছেন, এমন মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। অফিসার্স অ্যাড্রেসে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধানের এমন নরম ভাষায় বক্তব্য যেন এনসিপি শীর্ষ নেতাদের প্রতি স্পষ্ট চপেটাঘাত কিনা সেটিও অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যমে। নির্বাচনের আগেই যারা নিজেদেরকে দেশের শাসনকর্তা ভাবছেন, সরকারের অংশ হিসেবে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছেন, তাদের পরিণত বয়স নিয়ে প্রশ্ন তুললেন সেনাপ্রধান। জানালেন, বয়স বাড়লে তারা নিজেদের ভুল বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন এবং তখন ভুল বকার কারণে নিজেরাই লজ্জিত হবেন। সেনাপ্রধান বুঝিয়ে দিলেন, লড়াই হয় শেয়ানে শেয়ানে, সিংহ আর গাধার লড়াই হয় না। গোপালগঞ্জে যে এনসিপি নেতাদের বাঁচালো সেনাবাহিনী, যাদের জন্য সেনাবাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি চালালো, তাদেরকেই সেনাপ্রধান বললেন শিশুতোষ আর অপরিপক্ক। সেনাপ্রধানের বক্তব্য থেকে আরো পরিষ্কার, আপাতত তিনি আশেপাশের বাগাড়ম্বরের দিকে মনোযোগ দিতে রাজি নন। দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি আরো বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে।
দর্শক, এনসিপি নেতাদের গত কয়েকদিনের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেশে নির্বাচন হোক সেটি তাদের পছন্দ নয়। সেদিক থেকেও একটি স্পষ্ট বার্তা এসেছে সেনাপ্রধানের মুখ থেকে। প্রশ্ন হলো, কক্সবাজারের সাগর পাড়ে বসে করা পরিকল্পনার ছক কি তাতে বদলাবেন এনসিপির নেতারা, নাকি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাবেন? আবার বিপদে পড়লে সেনা এপিসি হয়ে উঠবে তাদের নিরাপত্তার আশ্রয় কেন্দ্র। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।